মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘকে ডক্টর ইউনূসের চিঠি, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করায় বাংলাদেশকে হাইকমিশনার ফলকারের ধন্যবাদ। জাতিসংঘকে দিয়ে তদন্ত করে গুম খুনের বিচার চান মির্জা ফখরুল। জিয়াউল আহসানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে দ্রুত তথ্য আদায়ের দাবি সালাউদ্দিনের। নানা চ্যালেঞ্জে ঢাকা দিল্লি সম্পর্ক, জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়ানোর আগ্রহ পাকিস্তানের, ইউনূসকে শাহবাজের ফোন। সুবিচার কায়েম না হলে অর্জিত স্বাধীনতার স্বাদ মিলবে না বলেছেন জামায়াতের আমির। ক্ষমতা যেন আবার খুনি সন্ত্রাসীদের হাতে চলে না যায়, আহ্বান ইসলামী আন্দোলনের। ফেনী, নোয়াখালী সহ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি, বানভাসীদের স্বাভাবিক জীবনে ফেরার লড়াই, কোথাও কোথাও পানিবাহিত রোগবালাই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুরকে চিঠি দিয়ে এই সহায়তা চান তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাবিনা সামদাসিনের সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি নিরপেক্ষ, স্বাধীন ও অনুসন্ধানের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। বিক্ষোভের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন, আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপপ্রয়োগের বিষয়ে প্রতিবেদনের পাশাপাশি এসব লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ, ন্যায় বিচার, জবাবদিহিতা ও দীর্ঘমেয়াদে সংস্কারের জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে তথ্য অনুসন্ধানী দল নিযুক্ত করবে হাইকমিশনারের দফতর। ব্রিফিংয়ে বলা হয়, হাইকমিশনারের একটি অগ্রবর্তী দল এরই মধ্যে বাংলাদেশ সফর করেছে। এছাড়াও সরকারের গুম নিয়ে তদন্ত কমিশন গঠনকেও স্বাগত জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। জাতিসংঘকে দিয়ে দেশের গুম খুনের তদন্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, 2 থেকে 3 দিনের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এমনভাবে জিজ্ঞাসাবাদ করা হোক যাতে সকল গুম খুনের তথ্য বের করা যায়। সেটি না করলে ছাত্র জনতার এই দায়িত্ব পালন করতে প্রস্তুত। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে নয়াপল্টনের স্মরণ সভায় বিএনপির নিখোঁজ নেতাদের পরিবারের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে আয়নাঘরের সকল তথ্য প্রকাশেরও দাবি জানান। মিরাজ হোসেন কাজীর রিপোর্ট। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের এবারের কর্মসূচির ভিন্নতা হল, সরকারি বাহিনীর বাধা ছাড়াই বড় পরিসরে স্মরণ সভা করতে পারল বিএনপি। 2009 সালের পর থেকে বিএনপির সাবেক এমপি থেকে শুরু করে ছাত্রদলের নেতা কেউই বাদ যাননি গুমের শিকার থেকে। বছরের পর বছর অপেক্ষা করেও স্বজনদের ফিরে না পাওয়াদের কান্না এখনো থামেনি। বিএনপির এই স্মরণসভার উপস্থিতি রূপ নেয় সমাবেশে। এই জনসমুদ্রে বক্তব্য রাখেন দলের গুম থেকে ফিরে আসা নেতা সালাউদ্দিন আহমেদ। বক্তব্যের শুরুতে বলেন, 62 দিনের বন্দিদশার বর্ণনা দিয়ে আবেগাপ্লুত হতে চান না তিনি। তাই দায়ীদের বিচার করার হুঁশিয়ারি দেন বিএনপির এই সিনিয়র নেতা। জিয়াউল হাসানের পিছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল, তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসেন আছে। আমি বলতে চাই, সরিষার মধ্যে বহুত রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না। জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে, এমন ভাবে তাকে ইন্টারোগেশন করা হোক, আগামী 2-3 দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সেজন্য বাধ্য হয়। অন্যথায় জেনে রাখবেন, চাপ দিচ্ছে না সরকারের উপরে, ছাত্র জনতা এখনো আন্দোলনে আছে, তাদেরকে নিয়ে যথাযথ ইন্টারোগেশন করা হবে। দলের সিনিয়র নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায় বিএনপি। একই সাথে তারা বলেন, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে সরকারকে। যারা জেনে শুনে চোখ বন্ধ করেছিল, জেনেও না জানার ভান করেছিল, দেখেও না দেখার ভান করেছিল,
ছিল তাদেরকেও সামনে আনতে হবে। অর্থাৎ সার্বিক সত্যতা, এই প্রকল্পের পরিপূর্ণ সত্যতা জনসমক্ষে আনতে হবে। 2009 সাল থেকে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড যে গুম হয়েছে, প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে। ওই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাদেরকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের একজনকে গ্রেফতার করার খবর আমরা পাই না। তাই আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা গ্রেফতার দেখতে পাবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা দেখতে পাবো। বিএনপি নেতারা বলেন, এখনো ষড়যন্ত্র থেমে নেই। শেখ হাসিনা পালিয়ে গিয়ে প্রতিবেশী দেশে বসে মুক্তিকামী মানুষের বিরুদ্ধে নানা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। তাই সজাগ থাকতে হবে দেশবাসীকেও। এবং সেই সহযোগিতার মধ্য দিয়ে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে নানা চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার রাজীব সিকরির লেখা একটি বইতে প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জয়শঙ্কর বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন স্বীকার করে নিতে হবে, আর রাজনৈতিক পরিবর্তনে সম্পর্ক বিঘ্নিত হতে পারে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ওঠানামার মধ্য দিয়ে গেছে, কিন্তু সরকারের যে থাকবে তাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হবে বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জয়শঙ্করের মতে ভারত সম্পর্কের বিষয়টিকে পারস্পরিক স্বার্থের প্রেক্ষাপট থেকে দেখতে হবে। গেল 5 আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আওয়ামী লীগের পতনের পর দেশের অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা নিয়ে সরব আছে প্রতিবেশী দেশটি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে সার্ককে সর্বোচ্চ ফোরামের রূপে পুনরুজ্জীবিত করার অঙ্গীকারের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানান। এ সময় উভয় দেশের মানুষের স্বার্থে দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের আশাবাদ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির কথাও বলেন পাক প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রের প্রতিটি খাতে সুবিচার কায়েম করতে না পারলে বারবার স্বাধীনতা অর্জন করেও এর স্বাদ পাওয়া যাবে না। সুবিচার কায়েম করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান তার। ঢাকা মহানগর উত্তর পেশাজীবী সংগঠনের আয়োজনে সুধী সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমির। সংবাদপত্র এবং বিচার বিভাগ পরিচ্ছন্ন হলে দেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রেই মুক্তি মিলবে বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতা বা গদির লোভে নয়, নিজ নিজ অবস্থান থেকে পেশাজীবীদের দক্ষ হয়ে গড়ে ওঠারও আহ্বান জানান তিনি। রাষ্ট্রের সঠিক মেরামত করেই সুষ্ঠু নির্বাচন দেওয়ারও আহ্বান জানান জামায়াতের আমির। এজন্য অন্তর্বর্তী সরকারকে জামায়াতের পক্ষ থেকে যৌক্তিক সময় দেওয়া হবে বলেও জানান তিনি। পিলখানা এবং সাংবাদিক হত্যাকাণ্ড সহ সকল ধরনের হত্যার বিচার দাবি করেন তিনি। নতুন বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের আমানত হিসেবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, জনতার আমানত রক্ষা করতে জামায়াতের নেতাকর্মী সৎ ও দক্ষতার সাথে সমাজ বিনির্মাণে এগিয়ে আসবে। এই স্বাধীনতা আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত, জনতার এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে। সুবিচার কায়েম না হওয়া পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার স্বাদ ভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। বর্তমানে যে সরকার আছে, জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে। তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে, প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে, সর্বনাশ করে দেওয়া হয়েছে, দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন। আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে। এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে, এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। স্পষ্ট হয়ে উঠেছে বন্যার ক্ষয়ক্ষতির চিহ্ন। চলছে বানভাসী মানুষের স্বাভাবিক জীবনে ফেরার লড়াই। পানিবাহিত নানা রোগে ভুগছে দুর্গতরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পানি নামতে থাকায় চারদিকে স্পষ্ট হয়ে উঠেছে বন্যার ক্ষয়ক্ষতির চিহ্ন।
ফেনী সদর উপজেলার 12টি ইউনিয়নে বানের পানি নামছে, নষ্ট হয়ে গেছে রাস্তাঘাট, ভেঙে গেছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি, বাসস্থান বসবাসের অনুপযোগী হওয়ায় এখনো বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছেন বানভাসীরা। সব হারিয়ে নিঃস্ব মানুষ। এখন আমরা গরু ছাগল বেড়া হাঁস মুরগি সব শেষ, ঘরের মাল সামান যা আছে সব শেষ। এখন আমাদের তিল করা গড়া আমাদের 15-20 বছর ইনকামের যা ছিল সব আমরা আমাদের এই যে বন্যার পানিতে সবকিছু বেশি গেছে। পানি কমে গেছে কিন্তু দুর্ভোগ অসুস্থ শুরু হয়ে গেছে এবং কি সর্দি কাশি হইতে লইয়ারে সমস্ত জিনিসকে এখন বিমারি ছড়াই যাইতেছে। দুদিন ধরে বৃষ্টি না হয় নোয়াখালীর জেলা শহর মাইজদি, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে এখনো পানিবন্দী 8টি উপজেলার 87টি ইউনিয়নের 21,25,500 মানুষ। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে প্রত্যন্ত অঞ্চলের আশ্রয় কেন্দ্রগুলো। যারা ভিতরে পরিবার এখন পর্যন্ত কয়েক হাজার পরিবার পানিবন্দী, তারা কোনো ত্রাণ কিছু পাচ্ছে না। লক্ষ্মীপুরেও ধীরগতিতে নামছে বানের পানি। বিভিন্ন সড়ক থেকে পানি নামলেও এখনো তলিয়ে আছে ঘরবাড়ি, চরম ভোগান্তিতে হতভাগ্যরা। বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে সবার সহযোগিতা প্রত্যাশী বানভাসীরা। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সম্মিলিতভাবে বন্যা মোকাবেলা করছি, পেটে পাথর বেঁধে হলেও ভারতের আধিপত্যবাদকে মোকাবেলা করতে হবে। বিকেলে ফেনীর ছাগলনাইয়ার দারোগাহাট মাদ্রাসা মাঠে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রায় 1000 ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সহ অন্যান্যরা এই সময় তার সাথে ছিলেন। হাসিনা ছাড়া বাংলাদেশ, ভারত বিহীন বাংলাদেশ। হাসিনা মানে ভারত, সব দিয়ে দিছিল, আর কয়েকটা দিন সময় পাইতো ভাই। আল্লাহ আমাদের রহম করেছেন, আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। পুরা বাংলাদেশ দিয়ে দিয়েছিল, আপনারা জানেন। আমরা সম্মানিতভাবে এই বন্যা যেভাবে মোকাবেলা করেছি, করব। আমরা সম্মিলিতভাবে ভারতীয় আধিপত্যবাদকে আমরা মোকাবেলা করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 613 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে মুন্সিগঞ্জে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নূর মোহাম্মদ সর্দার নামের এক দিনমজুর গুলিতে নিহতের ঘটনায় এই মামলা করা হয়েছে। এতে সাবেক 4 সংসদ সদস্য সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 613 জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। নিহত নূর মোহাম্মদের নানি শেফালি বেগম বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করা হয়েছে 313 জনের, অজ্ঞাত আরও 300 জন। সদর থানায় ওসি আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। মামলার এজাহারে বলা হয়েছে, 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় ছাত্র জনতার ওপর হামলা হয়। ওই সময় আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে নূর মোহাম্মদ ছাড়াও রিয়াজুল ফরাজি ও সজল মোল্লা নিহত হন। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী আরো বলেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বাঁচবেন। জানান, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি প্রতিবাদ জানালেও অন্য সবাই তখন ইঁদুরের গর্তে ছিল। জনগণের কাছ থেকে সম্মান পেলেও যাদের কাছ থেকে সম্মান পাওয়ার কথা ছিল তাদের কাছ থেকেই পাননি বলেও আক্ষেপ করেন তিনি। আমি কখনো কারো ত্রাণ করতে ছিলাম না, কখনো না। মুক্তিযুদ্ধ করেছি, যখন অন্যায় হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এমন অন্যায় হজম করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমি তো আওয়ামী লীগের কোনো দুর্দিন দেখি না। আর আপনারা কিভাবে নেবেন আমি জানি না। মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ এক না। মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, গরিব মানুষের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে, সে আওয়ামী লীগ কিন্তু এক না। বন্যার মতো দুর্যোগেও স্বস্তিদায়ক শাকসবজির বাজার। 50 থেকে 60 টাকার মধ্যেই মিলছে বেশিরভাগ সবজি। ডিমের দাম ডজন প্রতি 5 টাকার মতো বাড়লেও মুরগি সহ অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে আগের দরেই। আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ।
কয়েকদিন ধরেই স্থিতিশীল নিত্যপণ্যের বাজার। বিভিন্ন জেলায় বন্যার প্রাদুর্ভাবে অনেকে শাকসবজির দামে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করলেও এখনো তেমন প্রভাব পড়েনি। বেগুন, টমেটো ছাড়া অন্যান্য শাকসবজি মিলছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যেই। চিচিঙ্গা ৫০ টাকা, ভেন্ডি ৫০ টাকা, পটল ৫০ টাকা, শসা আপনার এই ক্রস যেটা হাইব্রিড এটা হলো ৫০ টাকা। গত সপ্তাহের দামে আছে, কোনো মালাই বাড়ে না। গত সপ্তাহে উস্তা পিছে ৮০ টাকা কেজি, এই সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকা কেজি। আপনার গত সপ্তাহে বেগুন ছিল ৭০ টাকা ৮০ টাকা কেজি, এই সপ্তাহে ৭০ টাকা ৮০ টাকা। খুচরা বাজারে দর কিছুটা বেশি হলেও পাইকারিতে কম আলুর দাম। ৫ কেজির এক পাল্লা আলু কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। মাঝখানে একভাবে আছে, আগে বেশি ছিল। যেদিন গন্ডগোল হইল না এখানে, ওই সঙ্গে আলুর দাম ছিল ২৯০ টাকা পালা, ৮০ টাকা পালা, কেজি ৬ টাকা কমছে। এই যে একজন বলে যে দাম কমছে, বাজারে দাম কমছে, কিন্তু আমরা এসে তো কোনো কিছু তো কম পাই না। আগে যে দামে কিনতাম এখনো সেই দামে আছে। রাজধানীর পাইকারি বাজার কারওয়ান বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম কিছুটা বাড়তি হলেও অন্যান্য মুরগি মিলছে আগের দামেই। এগুলার আগের তুলনায় কেজি প্রতি ২০ টাকা ৩০ টাকা কমছে। সোনালি ২৪০ টাকা আর ব্রয়লার ১৬০ টাকা ৬৫ টাকা। ১৫০ টাকা ডজন বিক্রি করতেছি। লালটা, সাদাটা হলো ৪৫ টাকা, হাঁস হলো ২২০ টাকা, দেশি মুরগি ডিম ২৪০ টাকা। বন্যার মতো দুর্যোগের সময়ও বাজারে সরবরাহ এবং দামে সন্তুষ্ট ভোক্তারা। এখন তো আগের চেয়ে রিজনেবল, অবশ্যই রিজনেবল। হ্যাঁ, মাঝখানে তো ৮০ টাকার নিচে কিছুই ছিল না। এখন তো ৬০ টাকা ৫০ টাকা ৬০ টাকায় পাওয়া যায়। কমা শুরু হলো তখন বুঝলাম যে মানে সিন্ডিকেশন ছিল, আপনার চাঁদাবাজি ছিল, এগুলো বন্ধ হওয়ার পরে আলটিমেটলি কমে গেছে। দাম তো দেখছি এখানে করলা বা বেগুনের দাম তো আগের মতো, আগের চেয়ে একটু বেশি মনে হচ্ছে। যে ১২০ টাকা কিনতাম সেটা এখন ১৪০ টাকা কিনছে। দাম সহনীয় রাখতে পথে ঘাটে চাঁদাবাজি বন্ধ এবং সিন্ডিকেট রুখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের তাগিদ ভোক্তাদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দেয়। বিকল্প হিসেবে পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে চট্টগ্রামে। এতে অস্থির পেঁয়াজের বাজারে এখন কিছুটা স্বস্তি। বিকল্প বাজার তৈরি হওয়াতে স্বস্তিতে ব্যবসায়ী ও ভোক্তারা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ৩০ লাখ টন। দেশীয় ফলনের বাইরে ৩০% চাহিদা পূরণ করত ভারত। বন্যাসহ নানা কারণে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অস্থির হয়ে ওঠে দেশের বাজারও। খুচরায় পেঁয়াজের দাম ওঠে ১৪০ টাকায়। এই অবস্থায় বিকল্প উৎস পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা। এই ৪ দেশ থেকে জুলাই ও আগস্ট মাসে পেঁয়াজ আমদানি হয়েছে ৫,০০০ মেট্রিক টন। ভারত ও মিয়ানমার থেকে স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি হচ্ছে। এছাড়া ব্যবসায়ীরা ২,৭০,০০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র নিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র এসব পেঁয়াজ পরীক্ষা শেষে দ্রুত খালাসের অনুমতি দিচ্ছে। পেঁয়াজ আমদানির জন্য উদ্ভিদ সংরক্ষণ উইং থেকে 2,70,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির আইপি ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আশা করতেছি যে এই পরিমাণ পেঁয়াজ যদি আমদানি হয় তাহলে দেশে পেঁয়াজের কোনো রকমের ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। পেঁয়াজগুলো আসার সাথে সাথে আমরা কোয়ারেন্টাইন ছাড়পত্র ইস্যু করার জন্য পেঁয়াজগুলো আমরা পরীক্ষা করছি এবং পরীক্ষা করার পরে যখন কোনো ইনসেক্ট বা ডিজিজ নেই এই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হলেই কিন্তু আমরা ছাড়পত্র ইস্যু করছি। এদিকে খাতুনগঞ্জ পাইকারি বাজারে দেশ ভেদে ৮০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। অন্য দেশ থেকে আমদানি না হলে কেজি ২০০ টাকায় ওঠার শঙ্কা ছিল ব্যবসায়ীদের। সমুদ্র পথে আসাতে অনেকটা স্থির হয়েছে পেঁয়াজের বাজার, নাইলে তো এগুলা ২০০ টাকার কাছাকাছি হতো। চায়না মিশরও আমদানি প্রচুর হওয়াতে ওইগুলো একটু দাম অনেক কমে গেছে। ১০০ টাকার থেকে এখন ৯০, ৮৫, ৮০ টাকার ভিতর চলে আসছে। খুচরা বাজারে এখনো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি। আমাদের কিনে ৯০ টাকা, এটা বাসিটা চেয়ারা মানে পরিষ্কার করে ১০০ টাকা বিক্রি করতেছি। এটা পাকিস্তানিরা, আর ইন্ডিয়ানটা হইলে ১৫ টাকা কিনে বিক্রি করতেছে ১২০ টাকা। আমাদের এখন পেঁয়াজ কিনা পড়তেছে ১৫ টাকা পাইকারি, বিক্রি হতেছে ২০ টাকা, ১২০ টাকা। বিকল্প বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা দ্রুত পেঁয়াজ আমদানির উদ্যোগ না নিলে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেত, বলছেন সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে।
মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘকে ডক্টর ইউনূসের চিঠি, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করায় বাংলাদেশকে হাই কমিশনার ফলকারের ধন্যবাদ। জাতিসংঘকে দিয়ে তদন্ত করে গুম খুনের বিচার চান মির্জা ফখরুল। জিয়াউল আহসানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে দ্রুত তথ্য আদায়ের দাবি সালাউদ্দিনের। নানা চ্যালেঞ্জে ঢাকা দিল্লি সম্পর্ক জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়ানোর আগ্রহ পাকিস্তানের, ইউনূসকে শাহবাজের ফোন। সুবিচার কায়েম না হলে অর্জিত স্বাধীনতার স্বাদ মিলবে না বলেছেন জামায়াতের আমির। ক্ষমতা যেন আবারও খুনি সন্ত্রাসীদের হাতে চলে না যায়, আহ্বান ইসলামী আন্দোলনের। ফেনী, নোয়াখালী সহ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি, বানভাসীদের স্বাভাবিক জীবনে ফেরার লড়াই, কোথাও কোথাও পানিবাহিত রোগবালাই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।